4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু আজ। অংশ নেবে 40 দেশের উদ্যোক্তারা। মার্কিন শুল্ক নীতির বিপরীতে নতুন সুযোগ সৃষ্টির আশা। হাওয়াই মেলে কাজ জানে না খুব ঠিকাদারি অভিযোগে পাওয়ার গ্রিড বাংলাদেশের শীর্ষ 3 কর্তার বিরুদ্ধে কুলু পেটেছে কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ বরণে জোর কর্মযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বকে দিতে চায় নতুন বার্তা, থাকছে 19টি মোটিভ সহ সুলতানি আমলের আদলে মুখোশ। প্রকৃতির আজব খেয়াল রাজশাহী বিভাগে চড়ছে তাপমাত্রার পারদ। রংপুরে সন্ধ্যা নামলেই ঘিরে ধরে কুয়াশা, ভরসা শীতের কাঁথা। তাপমাত্রা খুব বেশি, গরমে কাজ কাম কিছু করতে পারা যায় না, খুব অসুবিধা হয়েছে, খুব তাপমাত্রা। দিনের বেলায় গরমে তাপে থাকা যায় না, আর রাত হলে মানে ঠান্ডায় থাকা যায় না। আন্তর্জাতিক সহায়তা কমায় চরম ঝুঁকিতে আশ্রয় নেয় রোহিঙ্গারা। অপরাধ বাড়ার শঙ্কা, কমিউনিটির নেতার হুমকিতে আঞ্চলিক নিরাপত্তা। এবং ডিপিএলে ধানমন্ডির বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় গুলশানের। 10 উইকেটের বড় জয় আবাহনী জিতেছে মোহামেডানও। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। আজ শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে এই সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে আশা করছে সরকার। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিপরীতে সম্মেলন রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি করবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশি বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণে সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সম্মেলনে 40টি দেশের বিনিয়োগকারীরা অংশ নেবে, যেখানে থাকবে চীনের পাওয়ার, চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠান। হতে পারে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি। বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি, আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে। মার্কিন নতুন শুল্ক নীতির বিপরীতে রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ তৈরির আশাও করছে বিডা। বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা, সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। বিনিয়োগ সম্মেলনে দেশের 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপি আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মার্কিন নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ জানাতে আগামী 48 ঘন্টার মধ্যে দেশটিতে 2টি চিঠি পাঠানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর অংশীজনের সঙ্গে আলোচনায় সুনির্দিষ্ট প্রস্তাবনায় একমত হওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। এছাড়া আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার নিয়ে পর্যালোচনা সভা শেষে এসব কথা জানান তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে 37% শুল্ক আরোপের বিষয়ে পর্যালোচনা করতে রোববার বিকেলে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো জানাতে ট্রাম্পকে সরাসরি চিঠি দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর আরেকটি চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 48 ঘন্টার মধ্যে চিঠি পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী 48 ঘন্টার মধ্যে যাবে একটা চিঠি, যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের
দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনায় একমত হয়েছেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্য আজকে আমাদের আলোচনা, এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। আমরা তার উপায়গুলো খুঁজছি, আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ। এদিকে বৈঠকের পর সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় স্বস্তি এসেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। এরকম একটি চিঠি এখান থেকে যাবে। বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে উদ্ভূত পরিস্থিতিতেও সুযোগ বের করার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ, ফলে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের অর্থ ছাড়ে আশাবাদী সরকার। রোববার সকালে নিজ দপ্তরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশটি উচ্চ শুল্ক আরোপ করলেও রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়বে না। জানাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য সরকারের সংস্কার অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকায় সংস্থাটির প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে রোববার সকালে সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারের পদক্ষেপে আইএমএফ সন্তুষ্ট। সরকার শর্ত পূরণের চেষ্টা করছে জানিয়ে আগামী জুনে ঋণের অর্থ পাওয়ার আশাবাদ জানান অর্থ উপদেষ্টা। এটা আশাবাদী, ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে আমরা ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশন। তিনি আরো বলেন, আইএমএফ জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল, তবে রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে আরো পদক্ষেপ নিতে হবে। চলতি মাসে সংস্থাটির সদর দপ্তরে যাওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না। ইউএস এর সাথে আমাদের তেমন কিছু হবে না, আমরা খুব বেশি পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। জানান, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটি থেকে আমদানি করা পণ্যের বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া পোশাক রপ্তানিতে একক বাজারের উপর নির্ভরশীলতা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি বলে মনে করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সরকারের প্রতি আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দলটি। সাইফুল রিপনের প্রতিবেদন। বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 নিয়ে উত্তপ্ত ভারত। বিলটি বৈষম্যমূলক ও নাগরিক অধিকার খর্ব করবে অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সেখানকার মুসলিম সম্প্রদায়। দিন যত গড়াচ্ছে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ছে পুরো ভারত জুড়ে। এমন প্রেক্ষাপটে সেখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রোববার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন বিলের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা
এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। বিলটি ভারতের মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের চেষ্টা বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নতুন আইনে পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তিসমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এখতিয়ার প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি দাবি করে মুসলিম ওয়াকফ সংশোধন বিল পুনর্বিবেচনার দাবি জানায় বিএনপি। ভারতের যে কোনো রকমের এইরকম অস্থিতিশীল পরিস্থিতি যখন সৃষ্টি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। সেই জন্য আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার এটাই একটা কারণ, যাতে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন রাষ্ট্রীয় পদক্ষেপ থেকে ভারত সরকার সরে আসবে বলেও প্রত্যাশার কথা জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ। তো আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সোমবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম সারোয়ার এক বিবৃতিতে বলেন, 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল অব্যাহতভাবে গাজায় একের পর এক হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। পরে ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সব শাখা এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ হিসেবে মূল্যায়ন করছেন তারা। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান ভবিষ্যতে দুর্নীতির মামলার আসামি হতে পারেন বলেও জানান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং দেশে গড়ে তোলা শেখ পরিবারের সম্পদের হিসাব সামনে এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত পেতে মরিয়া দুদক। ঈদ পরবর্তী গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দুদক চেয়ারম্যান সহ কমিশনের সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, শেখ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরতের কার্যক্রম চলমান। দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। এদিকে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে বলে দাবি করেছে দুদক। বাংলাদেশে আদালতে হাজির হয়ে মামলা মোকাবেলা করার আহ্বান জানান সংস্থাটির প্রধান। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 65 ব্যাংক হিসেবে 700 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে মামলা করেছে দুদক। নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে
দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। আমরা এই দুটি বিষয় আমরা বিবেচনায় এনেছি, আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে, ভবিষ্যতে হয়তো দুর্নীতির মামলাও হতে পারে। এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চলতি মাসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত গণহত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য প্রস্তুত একাধিক মামলা। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য শিগগিরই গঠন করা হবে আরেকটি ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। রোববার সকালে জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ীতে তাইম হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা তামজিল আহমেদ ও আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আগামী 15 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র প্রায় চূড়ান্ত। হাতে পাওয়া 3টি তদন্ত প্রতিবেদনের মধ্যে 2টি চলতি মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এই সময় গুমের আয়নাঘর খ্যাত বন্দিশালা পরিদর্শন করতে গিয়ে বোমা হামলার ঝুঁকিতে পড়ার কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, ট্রাইব্যুনালের বিচার নিয়ে চলছে বহুমুখী ষড়যন্ত্র, তবে সব বাধা পেরিয়ে বিচার কাজ এগিয়ে যাবে। গঠিত হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। টিএফআই সেল বলে যে সেলটা ছিল, সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য। তারা যে ষড়যন্ত্রগুলো করছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। এর আগে চাংখারপুলে গণহত্যায় নাসিরুল ইসলামকে 10 এপ্রিল ও সাভারে এপিসি থেকে মরদেহ ফেলার ঘটনায় সাবেক এপিবিএন সদস্য সোহেল মিয়াকে 13 এপ্রিল জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া ফার্মগেট এলাকায় নাফিজ হত্যা তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে 6 জুন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। পুরাতন যন্ত্রাংশের নিলামের ডাক দিয়ে নিয়ম বহির্ভূতভাবে অবৈধ উপায় ঠিকাদারের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। বিস্ময়কর বিষয় হচ্ছে, দরপত্রে নাম আসে ঠিকাদার অংশগ্রহণই করেননি নিলামে। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে গণমাধ্যমকে কৌশল এড়িয়ে যায় তারা। তবে নিয়ম মেনে অংশগ্রহণকারী ঠিকাদাররা বলছেন প্রতিনিয়তই হচ্ছে এই ধরনের জাল জালিয়াতি, তবে হচ্ছে না কোনো প্রতিকার। ফজলাদিত্যর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সুলাইমান স্বপন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে টেন্ডারের নিয়মের তোয়াক্কা না করেই কাজ দিয়েছে ঠিকাদারকে। এমন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এমডি, চিফ ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। 28 আগস্ট 2024-এ পিজিসিবির পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে এই দরপত্র দেয়। নিলামের লট 4-এ অংশ নেয় 3টি প্রতিষ্ঠান। নীতিমালা অনুযায়ী ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের সর্বোচ্চ দরদাতাই ঠিকাদারির কাজটি পাওয়ার কথা। নিলামে অংশ নেয় 3টি প্রতিষ্ঠান, কিন্তু অভিযোগ ওঠে ওটি মেটাল স্টিল কোম্পানির নামে একটি দরপত্রের নিয়ম অমান্য করে ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের বিপরীতে চেক জমা দিয়ে শর্ত লঙ্ঘন করেছে। যেহেতু আমি 100% পে অর্ডার দিয়ে টেন্ডার দাখিল করছি, তো উনি বললো যে না, আপনি কার্যাদেশ পান নাই, আমরা ওটি মেটালকে কার্যাদেশ দিছি। এখন আপনাদের পিপিআর স্পষ্ট বলা আছে যে চেক দিয়ে কোনো টেন্ডার গ্রহণযোগ্য হবে না। তাদের যে মনোভূত প্রতিষ্ঠান চেক দিয়ে তারা টেন্ডার সাবমিট করে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ হতে 120 কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পাওয়ার গ্রিড বাংলাদেশের ওয়েবসাইটে তা খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে জানতে ওটি মেটাল স্টিলের সাথে যোগাযোগ করে দেশ টেলিভিশন। সেখানে জানা যায় নিলামে অংশই নেননি তারা। প্রতিষ্ঠানটির কর্ণধারের দাবি, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কাস্টম থেকে আমার একদিন ফোন দিছিল
বলছিল যে আপনি কি এত কোটি টাকার মাল নিচ্ছেন, আমি বলছি না আমি তো নিইনি। এদিকে নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাইক কর্পোরেশনের আইনজীবীর দাবি, আইনি নোটিশ পাঠানো হলেও তোয়াক্কা না করে মন গড়া জবাব দিয়েছে পিজিসিবি। বর্তমান যিনি আছেন আব্দুর রশিদ খান, তিনি এটা মেনে নিতে রাজি না যে চেক গ্রহণযোগ্য, চেক ব্যাংক পেওয়াটা সব এক। আসলে আমাদের পিপিআর 2006 এটা আইন বহির্ভূত কাজ। অভিযোগের বিষয় জানতে পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে দেশ টিভি টিম। আমার অনুমতি পাইলে আমি তারপর পরবর্তীতে পিজিসিবি কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার রুমে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় ব্যবস্থাপনা পরিচালকের আদেশে। সর্বশেষ তাদের মোবাইল নাম্বারে SMS ও ফোন দিলেও যোগাযোগ স্থাপন করা যায়নি। এই বিষয়ে দুদক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এবার নতুন পরিবেশে বর্ণিল আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ। জোরে সোরে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ছাত্র শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়েছে চারুকলা প্রাঙ্গণ। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্ষবরণে বিশ্বের দরবারে ব্যতিক্রমী বার্তা দিতে চান আয়োজকরা। ছোট বড় মাঝারি মিলিয়ে এবারের আয়োজনে থাকছে 19টি মোটিভ। বাঙালি সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে চমক হিসেবে থাকছে মোগল ও সুলতানি আমলের মুখোশ। সাইফুল ইসলামের ক্যামেরায় বর্ষবরণের খবর জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। পহেলা বৈশাখ ধনী গরিব ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির এক প্রাণের উৎসব। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয় নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবারও পয়লা বৈশাখকে সামনে রেখে চারুকলা প্রাঙ্গণে চলছে বর্ষবরণের প্রস্তুতি। 2024 পরবর্তী নতুন বাংলাদেশকে নতুন আঙ্গিকে উপস্থাপনে কর্মব্যস্ত সময় কাটছে শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যদের। মনের মাধুরী মিশিয়ে রংতুলিতে শোভাযাত্রার উপকরণ সাজিয়ে তুলছেন সবাই। বৈশাখটা তো আসলে কালারফুল একটা ব্যাপার থাকে, এখানে অনেক নান্দনিকতা থাকে, অনেক নতুন বছরকে আগমনের জন্য একটা শুভেচ্ছা বার্তা থাকে। গ্রামীণ বিভিন্ন মোটিভ যেমন বাঘ, পেঁচা, এই ধরনের বিভিন্ন মোটিভের মুখোশ তৈরি করছি। এর আগে যতবারই মঙ্গল শোভাযাত্রা দেখেছি সবগুলো পর্দার ওপার থেকে টিভিতে দেখেছি। এবার নিজে এসে এখানে কাজ করার অনুভূতিটা ভাষায় প্রকাশের নয়। ছোট বড় মাঝারি সব মিলিয়ে এবারের শোভাযাত্রায় থাকছে 19 ধরনের মোটিভ। থাকছে শান্তির নীর পায়রা, বাঘ, ইলিশ, পালকি সহ বাঙালি ঐতিহ্যের নানা নিদর্শন। স্বৈরাচার বিরোধী বিভিন্ন বার্তাও উঠে আসবে শোভাযাত্রা থেকে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী এ উৎসবের অংশ হতে পেরে উচ্ছ্বসিত সবাই। বলছেন এবারের আয়োজনে কিছুটা ভিন্নতা রাখতে তৈরি হচ্ছে মুঘল ও সুলতানি আমলের মুখোশ। বাংলাদেশের ঐতিহ্য বাঘ, পেঁচা আমরা আরও রং করব, বাংলাদেশের মুঘল আমলীয় কিছু প্রতিকৃতি। তো আপনারা পরবর্তীকালে এটা সারপ্রাইজ থাকছে, দেখতে পাবেন। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বর্ষবরণে থাকছে ফ্যাসিবাদী মুখাকৃতি, সঙ্গে রয়েছে শহীদ মুগ্ধর সেই পানির বোতল। 24-এর এই গণঅভ্যুত্থানকে সামনে রেখে আমরা এবার আমাদের মোটিভগুলো সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যাসিবাদের আইকন আছে, যাতে এরপরে যেই ক্ষমতায় আসুক তারা যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। মঙ্গল বা আনন্দ যে নামেই হোক, বাংলা 1432 বরণে বিশ্বের কাছে ব্যতিক্রমী বার্তা দিতে চান আয়োজকরা। 89 আমরা শুরু করেছি, তখন আনন্দ শোভাযাত্রায় ছিল, এবং এইটা 1996 সালে এসে এটা হঠাৎ করে মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল। আগেরটাই ভালো, অসুবিধা কি আছে? আমরা আনন্দ শোভাযাত্রা বললে সমস্যা কোথায়? কোথাও খুব একটা সমস্যা নাই। মঙ্গল আনন্দ, মঙ্গল মানে ভালো, কল্যাণ, আনন্দ দিয়ে শুরু হয়েছিল। এখন এটা আমরা ধীরে ধীরে এটা পর্যালোচনা করছি। বর্ষবরণ উৎসব সফল করতে আগামী কয়েকদিন দিনরাত চলবে চারুকলা প্রাঙ্গণে শিল্পীদের মিলন মেলা। বিগত বছরগুলোর সব গ্লানি মুছে দিয়ে নববর্ষে ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শিল্পীর রংতুলির ছোঁয়ায় নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। চারুকলা প্রাঙ্গণ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সকাল। সারা দেশে তীব্র গরম, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁই। এতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। বেশি ভুগতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই আবহাওয়া অফিসের কাছে। এই অবস্থায় স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন।
মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও রাঙামাটিতে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তাপপ্রবাহ আরো কয়েকদিন থাকতে পারে, বাড়তে পারে গরমের তীব্রতা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এ তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচন্ড গরম, আপনার এই তীব্র গরম, এত গরম যে গা হাত জ্বলছে, আপনার এত রোদের তাপমাত্রা খুব বেশি, গরমে কাজ কাম কিছু করতে পারা যায় না, খুব অসুবিধা হয়েছে, খুব তাপমাত্রা, গা হাত পা জ্বলে যাচ্ছে, রোদি দাঁড়ানো যাচ্ছে না, কাজ কর্ম করা যাচ্ছে না, গলা মুখ শুকা যাচ্ছে। এগুলি রোদ গরমে রিক্সা চালাইতে অনেক কষ্ট হচ্ছে, অনেক রোদ। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কনক্রিটের স্থাপনা বাড়ায় দিনের তাপমাত্রার আঁচ বেশি লাগছে। দিন রাতের তাপমাত্রার ফারাক থাকায় মরু অঞ্চলের মতো গরম অনুভূত হচ্ছে। এখানে লোকাল মেকানিজম কাজ করতেছে, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে জলাশয়ের পরিমাণ কমে গেছে। আপনি দেখেন যে পদ্মা নদী থেকে শুরু করে এই যে চারিদিকে জলাভূমির পরিমাণ ব্যাপকভাবে যেহেতু কমে গেছে, ঠিক ওই ফ্যাক্টরটা, মরুভূমির যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা এখানে কাজ করতেছে। গরমের তীব্রতা যখন বাড়ছে, তখন তাপ এড়িয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রোদের মধ্যে যদি প্রচন্ড কাজ করি, তাহলে শরীর থেকে আমাদের কি লবণ বেরিয়ে যাবে, শরীরে লবণের ভারসাম্যের অভাব হবে, ভিতরে টেম্পারেচার প্রচুর বেড়ে যায়, টেম্পারেচার ইমব্যালেন্স হয়ে একটা লোক মৃত্যু মুখে পর্যন্ত পড়তে পারে। শিশুরা এবং বয়স্করা প্রচন্ড রোদ যখন থাকবে, তখন তারা সাবধানে বেরোবে এখান থেকে, এবং পারতপক্ষে প্রখর রোদে না বেরোনোই ভালো। এই পানি শূন্যতার কারণে তারা প্রচুর করে পানি খাবে। আবহাওয়া অফিস বলছে, মৃদু তাপপ্রবাহ চলা এসব এলাকায় আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সকাল গড়িয়ে যখন মাঝ দুপুর, তখন অগ্নিগর্ভ সূর্যের রশ্মি মাঠ ঘাট করে তুলছে খাখা। তাপার গরমে নাভিশ্বাস উঠে কর্মজীবনে, কিন্তু বিকেল গড়িয়ে যখন গোধূলি, তখন স্নিগ্ধ শীতল হয়ে উঠছে চারপাশ। সন্ধ্যা নামে মধ্যরাত, এরপরই নামে ঘন কুয়াশা। কাঁথা মুড়িয়ে রাত পার করতে হচ্ছে মানুষদের। প্রকৃতির এমন বিচিত্র রূপ এখন রংপুর অঞ্চলে। সহকর্মী রফিকুল ইসলামের রিপোর্ট। সকাল 7টা গড়িয়েছে, তখনও ধানের ডগা, ঘাসের লতায় এমন ছোট ছোট শিশির বিন্দুতে আটকা পুরো সকাল। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে মনে হবে পৌষের শুরু, কিন্তু প্রকৃতি হাতছানি দিচ্ছে বৈশাখকে। অথচ বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন চৈত্র মাসের শেষ সপ্তাহ। দিনে কাঠফাটা রোদ আর রাতে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত হবার কথা প্রকৃতির। এ নিয়ে কি বলছেন গ্রাম অঞ্চলের মানুষ? দিনের বেলায় গরমে তাপে থাকা যায় না, আর রাত হলে মানে ঠান্ডায় থাকা যায় না। কুয়াশা পড়তেছে, আবার বেলা ডোবার পরে ঠান্ডা করতেছে, এতে মানুষের জ্বর সর্দি বাড়া যাচ্ছে। মানে খুব ঠান্ডা, শীতের কাপড় নিতেই হচ্ছে। বদলে যাওয়া এমন প্রকৃতি নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ আবহাওয়াবিদদের। বলছেন, কেবল চলতি বছরই নয়, গেল কয়েক বছর ধরে প্রকৃতি এমন অস্বাভাবিক আচরণ করছে। পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে, যে পরিমাণ বিল্ডিং হচ্ছে, এই কনস্ট্রাকশনগুলো, এই বিল্ডিংগুলো তো আপনার হিট অ্যাবজর্ব করতেছে। যে ধুলোবালিগুলো, ডাস্ট পার্টিকেলগুলো আছে, সেগুলো হিট অ্যাবজর্ব করতেছে। হিট অ্যাবজর্ব করার ফলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আছেই, যে স্বাভাবিক যে ট্রেনটা, বৃষ্টিপাতের ট্রেন বলে যদি, তাপমাত্রার ট্রেন যদি বলি, সবগুলো কিন্তু একটু অ্যাবনর্মালিটি শো করতেছে। তো সব মিলিয়ে যে বিষয়টা হচ্ছে, যে এটা একটা আমাদের জন্য একটা আতঙ্কের বিষয় বা আশঙ্কার বিষয়। বিরূপ এই প্রকৃতির কি নিষ্ঠুর প্রতিশোধ, নাকি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ? কি বলছেন বিশেষজ্ঞরা? নগরায়নের একটা প্রভাব, নগরায়নে গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে, সেখান থেকে দেখা যায় যে আমাদের আবার ধূলিকণাকে কেন্দ্র করে জলীয় বাষ্প, ওইটা হচ্ছে কুয়াশা আকারে জমা হচ্ছে, এবং এই কুয়াশাটা বেড়ে যাচ্ছে। এর ফলে দেখা যায় আমাদের প্রকৃতির কখনো শীত হচ্ছে, কখনো আবার গরম হচ্ছে। কৃষকরা বলছেন, দীর্ঘদিন এই পরিস্থিতি থাকলে হলদে বর্ণের রূপ নেবে ধান গাছ। পরিমিত রোদ গরম না হলে ক্ষতি হতে পারে আমের ফলনে। দিনের বেলা গরম এবং রাতে ঠান্ডা, বৃষ্টি হওয়া না হওয়ার কারণে আমের কুড়ি সম্পূর্ণ পড়ে যাবার লাগছে। বৃষ্টি না হওয়ার কারণে কুয়াশা পড়ে বেশি, কুয়াশা পড়ার কারণে ধানের আবাদ একটু। গেল 2 সপ্তাহ ধরে এই অঞ্চলে তাপমাত্রা দিনে বেশি থাকছে, রাত হলেই তাপমাত্রা নেমে আসছে অর্ধেকে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। প্রতি বছর ভাঙছে নদ নদীর দুপার, ফলে বর্ষার আগেই ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকার হাজারো পরিবার। ভাঙনের হুমকিতে রয়েছে হাটঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানও। বর্ষার আগেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। এভাবে নদ নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভাঙনে বসতভিটা ও আবাদি জমিহারা পরিবারগুলো। এখনও তাদের চোখে মুখে হতাশার ছাপ। প্রতি বছর বর্ষা মৌসুমে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের দুপার ভাঙন শুরু হয়। একই সঙ্গে নদীতে বিলীন হয় ফসলি জমি ও সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। ভাঙনের আশঙ্কায় বর্ষা আসার আগেই দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্তরা বলছেন, বর্ষা মৌসুমের আগে দুধকুমার নদের ডান তীরে ভাঙন রোধের ব্যবস্থা না নিলে যাত্রাপুর হাট, বন্যা আশ্রয় কেন্দ্র, যাত্রাপুল দাখিল মাদ্রাসা সহ অসংখ্য বসতবাড়ি ভাঙনের মুখে পড়বে। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ, সামনেও বন্যার আগেও আমাদের এইখান থেকে প্রায় 100 ঘর বাড়ি ঘরদুয়ার ভেঙে নদীতে বিলীন হয়ে গেছিল। এবারও আমরা হুমকির মুখে আছি। তোবার এইখানে শত শত মানে ঘর বাড়ি ছিল, এই মানে ঘর বাড়িগুলো বিলীন হয়ে গেছে। তারা যে মানে কোথায় যে চলে গেছে তাদের কোনো মানে খোঁজ খবর কোনো আমাদের কাছে নেই। সামনে মানে সিজন, সামনে এই বন্যার সিজনে যদি এই বাঁধটা যদি না হয়, তা শত শত মানে যে ঘর বাড়ি আছে, শত শত ঘর বাড়িগুলো বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি এই কাজ যদি না করা হয় পানি উন্নয়ন বোর্ড থেকে, তাহলে আমাদের যে যাত্রাপুর ইউনিয়নের হাট আছে বা মাদ্রাসা আছে, স্কুল আছে, রাস্তাঘাটগুলো পাকা রাস্তা আছে, তারা এগুলা সামনে হয়তো বিলীন হতে যেতে পারে। এজন্য আমি অনুরোধ করব যে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড থেকে যেন এই রাস্তার কাজ, এই নদীর কাজটা যেন করা হয়। বসতভিটা ও ফসলি জমি রক্ষায় ভাঙন রোধে আগাম ব্যবস্থা দেখতে চান কুড়িগ্রামের নদী পাড়ের লোকজন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ইউএসএআইডি এর তহবিল স্থগিতের চরম ঝুঁকিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা। জাতিসংঘের সতর্কবার্তা, শিগগিরই সহায়তা না এলে এপ্রিলের মাঝামাঝিতে ত্রাণ অর্ধেকে নামিয়ে আনতে হবে। আর বিদেশি সহায়তা এভাবে কমতে থাকলে ক্যাম্পে অপরাধের দিকে ঝুঁকবে অনেকে। এতে হুমকিতে পড়তে পারে আঞ্চলিক স্থিতিশীলতা। লুৎফর কবিরের রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং। মিয়ানমারের জান্তার নির্যাতনে 2017 সালে পালিয়ে আসা এই ক্যাম্পে আশ্রয় হয়েছে লাখ লাখ রোহিঙ্গার, যাদের একজন মোহাম্মদ জিকির, যিনি 11 সন্তান নিয়ে ক্যাম্পে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে তহবিল স্থগিত বা বন্ধের নির্দেশ দেন। রোহিঙ্গা ক্যাম্পের যোগানের বেশিরভাগটাই আসতো এই খাত থেকে। এখন সহায়তা স্থগিতে বড় ঝুঁকিতে মোহাম্মদ জিকিরের মতো লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী। ক্যাম্পের বাইরে কাজের অনুমতি নেই আমাদের, এখানেই বন্দি জীবন কাটাচ্ছি। বেঁচে থাকার জন্য এতদিন রেশন পাচ্ছিলাম, কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসায় তহবিল নাকি স্থগিতের ঘোষণা দিয়েছে। তাহলে এখন আমরা কোথায় যাব? 11 সন্তান নিয়ে কি করব বুঝে উঠতে পারছি না। 2017 সাল থেকে বাংলাদেশে আশ্রয় থাকা রোহিঙ্গাদের মানবিক ও ত্রাণ সহায়তা দিয়ে আসছিল ইউএসএআইডি। গেল ফেব্রুয়ারিতে ট্রাম্প 90% সহায়তা স্থগিতের ঘোষণা দেন। এর উপর নির্ভর করে চলা বিশ্বের বহু মানুষ এখন ঝুঁকিতে। এ নিয়ে ঢাকা বিকল্প পথ খুঁজছে বলে সম্প্রতি এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি WFP বলছে প্রায় $1.5 কোটি মার্কিন ডলারের সহায়তা তাদের হাতে শীঘ্রই না এলে এপ্রিলের মধ্যে সহায়তা অর্ধেকে নামিয়ে আনা ছাড়া বিকল্প উপায় থাকবে না। খুবই মিনিমাম চাল পাবে, মানে যেখানে হয়তো 13 কেজির জায়গায় 10 কেজিও পাইতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই মানে সাফিসিয়েন্ট না। ক্যাম্পের পুনর্বাসন কেন্দ্রগুলোরও একই হাল। এতদিন নানা খাত থেকে যেভাবে সহায়তা আসছিল তা দিনকে দিন কমছেই। বন্ধের পথে কিছু প্রতিষ্ঠানও। এই কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে আমি বিপদে পড়ব। আমার মেয়ের চিকিৎসা কে করবে? সে গত 3 বছর ধরে চিকিৎসা নিচ্ছে। এখন আগের চেয়ে ভালো। সঠিক চিকিৎসা না পেলে আগের পরিস্থিতি দাঁড়াতে পারে। আর বিদেশি সহায়তা স্থগিত হয়ে গেলে ক্যাম্পে অপরাধের মাত্রা বাড়ার আশঙ্কা রোহিঙ্গা কমিউনিটির নেতার।
এখানকার মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবায় মার্কিন তহবিল কমে আসায় প্রভাব পড়েছে। সব মিলিয়ে আমরা চাপে আছি। এতে ক্যাম্পে মানব পাচারের মতো অন্য অপরাধের দিকে ঝুঁকতে পারে অনেকেই, যা বাংলাদেশ ও বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গারা ঢোকার পর কক্সবাজারের টেকনাফে একদিকে মাদক চোরাচালান যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অস্ত্রের ব্যবহারও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।